আমরা আগের ভিডিওতে দেখেছিলাম যে কোনো ভেক্টর একটা কালেকশন অফ ভেক্টরকে ইন্ডিপেন্ডেন্ট কখন বলা হবে, ডিপেন্ডেন্ট কখন বলা হবে, এবং কোনো একটা ভেক্টরকে সেটা লেখা যাবে কি যাবে না, লেখা গেলে সেটা ইউনিক কিনা সেটা পুরোপুরি নির্ভর করে হচ্ছে ডিপেন্ডেন্সি এবং ইন্ডিপেন্ডেন্সির উপরে। আদৌ লেখা যাবে কিনা তার সাথে ইন্ডিপেন্ডেন্সি কোনো সম্পর্ক নেই। ইন্ডিপেন্ডেন্ট হলে লেখা যেতেও পারে, না লেখা যেতে পারে, ডিপেন্ডেন্ট হলেও লেখা যেতে পারে না। সেটা পুরোপুরি নির্ভর করে লিনিয়ার স্প্যানের উপরে, যে আমি যে তিনটে বা চারটে যে কটা ভেক্টর আছে তাদের দিয়ে সমস্ত লিনিয়ার কম্বিনেশন তৈরি করছি, সাসপেস বলছি যেটাকে, তার বাইরে আছে থেকে নিচ্ছে কিনা ভেক্টরটা। এবার এটা সিস্টেম লিনিয়ার কতটা যুক্ত সেটা অনেকটাই ক্লিয়ার হচ্ছে সিস্টেম লিনিয়ার এই প্রশ্নগুলি তোলা হয় এবং সেখানেও ভেক্টরের কনসেপ্ট আছে। সেটা বলার আগে আমি আরেক এই ভিডিওটা যেটা করবো সেটা হচ্ছে ম্যাট্রিক্সটাকে ইন্ট্রোডিউস করবো এবং সেটার সাথে ভেক্টরের কি রিলেশন সেটা খুব ভালোভাবে বোঝার চেষ্টা করবো, এবং ম্যাট্রিক্সটার গুণটা কেন হয়ে হলো সেটাকে বোঝার চেষ্টা করতে হবে। ম্যাট্রিক্স জিনিসটা কি একটু চিন্তা করলে বোঝা যাবে। আমরা সিম্পল ধরা যাক একটা আমি 3 রো এবং 4 কলামে নিচ্ছি। এটা একটা ম্যাট্রিক্স, আমরা জানি এটা 3x4 ম্যাট্রিক্স। আমরা কিভাবে দেখতে পারি এটা? এটা নানাভাবে দেখা যায়। একটা ম্যাট্রিক্সকে দেখার অনেক পদ্ধতি আছে। একটা যেভাবে সাধারণত আমরা দেখে থাকি যে এটা একটা অ্যারেঞ্জমেন্ট অফ সাম নাম্বারস, রেক্টাঙ্গুলার অ্যারেঞ্জমেন্ট যেভাবে বলতে পারবেন, কিন্তু এটা খুবই একটা খুব লুজলি স্পিকিং। মেনলি এটাকে দেখা যেতে পারে এইভাবে যে ইট ইজ এ সেট অফ ভেক্টরস, চারখানা ভেক্টরের মধ্যে আছে যেগুলোকে কলাম ভেক্টর বলা হচ্ছে। অথবা কেউ বলতে পারে এখানে 3টে রো ভেক্টর দেখতে পাচ্ছি। তাহলে আরেকটা দেখার পদ্ধতি হচ্ছে যে বাঞ্চ অফ ভেক্টরস or is a bunch of row vectors or column vectors. So তিনটে একটা হচ্ছে সিম্পল লুজ স্পিকিং, যেটা রেক্টেঙ্গুলার অ্যারে, ওর মধ্যে কিছুই পাওয়া যায় না। আরেকটু বেটার দেখতে গেলে এটাকে 4টে 3 ডাইমেনশনাল ভেক্টর হিসেবে দেখা যেতে পারে, অথবা 3টে 4 ডাইমেনশনাল ভেক্টর হিসেবে দেখা যেতে পারে। সো 3 রকম দেখার পদ্ধতি। কিন্তু মজার ব্যাপার হচ্ছে ম্যাট্রিক্স আরো কিছু এক্সট্রা জিনিস। এই ম্যাট্রিক্স স্পেশাল স্ট্রাকচারটা জাস্ট 3টে রো ভেক্টর বা 4টে কলাম ভেক্টর এটা দিয়ে সবকিছু ম্যাট্রিক্সের সমস্ত সুন্দর সুন্দর প্রপার্টি গুলো সেখান দিয়ে ডেসক্রাইব করা যায় না। ম্যাট্রিক্সের মধ্যে আরো কিছু আছে, আরো আছে ম্যাট্রিক্স ইনহেরিটেড প্রপার্টি। জাস্ট 4টে ভেক্টর মানেই ম্যাট্রিক্স নয়। 4টে ভেক্টর ম্যাট্রিক্স যা করতে পারে, 4টে ভেক্টর যা করতে ম্যাট্রিক্স সে কাজটা করতে পারে 4টে ভেক্টর দিয়ে যা করা যায়, 4টে 3 ডাইমেনশনাল ভেক্টর দিয়ে করে। কিন্তু ম্যাট্রিক্স আরো কিছু করতে পারবে যেটা 4টে 3 ডাইমেনশনাল ভেক্টর করতে পারে। সেটা পরে আমরা আস্তে আস্তে দেখবো যে কি কি জায়গাগুলো ম্যাট্রিক্স এগিয়ে রয়েছে জাস্ট বাঞ্চ অফ ভেক্টরস থেকে। এই জন্য ম্যাট্রিক্সকে দেখার আরেকটা পদ্ধতি হচ্ছে কোয়াড্রেটিক ফর্ম হিসাবে, তবে সেটা শুধুমাত্র স্কোয়ার ম্যাট্রিক্সের ক্ষেত্রে ট্রু। কোয়াড্রেটিক ফর্ম হিসেবে দেখা যায়। বেসিক্যালি 5টা ডিফারেন্ট পদ্ধতি আছে। একটা হচ্ছে ম্যাট্রিক্সের জাস্ট রেক্টেঙ্গুলার অ্যারে, সেক্ষেত্রে আমরা নাম্বার না নিয়ে গাছপালাও নিতে পারি। একটা চাষের জমিও ম্যাট্রিক্স ভাবতে পারি। সৈন্যরা যখন প্যারেড করছে মিলিটারিরা, তখন সেটাকে একটা ম্যাট্রিক্স ভাবা যেতে পারে। স্কুলে যখন আমরা প্রেয়ার করছি তখন সেটা ম্যাট্রিক্স। মোর জেনারেল এতে, কিন্তু লুজলি স্পিকিং এটা লুজলি দেখা, ম্যাথমেটিক্যালি ডিপ ভিউ নয়। আরেকটা হচ্ছে সেট অফ রো ভেক্টরস, থার্ড হচ্ছে সেট অফ কলাম ভেক্টরস, ফোর্থ হচ্ছে এটা একটা কোয়াড্রেটিক ফর্ম, সেটা স্পেশালি শুধুমাত্র স্কোয়ার ম্যাট্রিক্সের ক্ষেত্রে। আর একটা হচ্ছে ম্যাট্রিক্স ইটসেলফ, আরো কিছু রো এবং কলাম ছাড়াও আরো কিছু, যেটা 5 নম্বর, যেটা বুঝতে কিন্তু সবচেয়ে বেশি সময় লাগবে, সেটাই ম্যাট্রিক্সের আলটিমেট গল্প। এখানে জিনিস দেখা যায় যে ম্যাট্রিক্স মানে সেট অফ ভেক্টরস, বেসিক্যালি এটা সেট অফ ভেক্টরস। একটা ম্যাট্রিক্স মানে হচ্ছে সেট অফ ভেক্টরস। এবার ম্যাট্রিক্সের সাথে আর কিছু গুণ করা যায়। ধরি আমি এই ম্যাট্রিক্সের সাথে আমি একটু ছোট করে নিই, বুঝতে সুবিধা হবে। এটা 3x3 করে। Better I write in general form. Say A1, A2, A3, B1, B2, B3। এটা আরেকভাবে লেখা যায়, সেটা লেখা হচ্ছে A11, A12, কিন্তু আমি B1, B2 লিখছি তার একটা কারণ আছে, এটা বোঝা যাবে। এটা লেখার একটা অ্যাডভান্টেজ রয়েছে, একটা ডিসঅ্যাডভান্টেজ রয়েছে। এক্ষেত্রে আমরা অ্যাডভান্টেজটা কাজে লাগাবো, ডিসঅ্যাডভান্টেজটা এখানে আসবে না বলে আমি এভাবে লিখছি। অ্যাডভান্টেজটা কাজে লাগাবো। কারণ 3টে থাকছে A1, B1, এর পরে A11, A12 শুধু এ দিয়ে লিখছে, এটা ভুলে যেতে পারে। তো এটা অ্যাডভান্টেজ, সেই অ্যাডভান্টেজ কাজে লাগাবো, কিন্তু এর ডিসঅ্যাডভান্টেজ আছে। এর সাথে যদি একটা ভেক্টর গুণ হয়, 3টে সবই কলাম ভেক্টর, বা এটা একটা কলাম, কি হচ্ছে গুণটা?
একটু চিন্তা করলেই বোঝা যাবে যে এটা আসলে এই জিনিসটা। এটাই ম্যাট্রিক্সের আসল মজা এবং সবচেয়ে ইম্পর্টেন্ট কনসেপ্ট। এটা সাধারণভাবে আমাদের স্কুল লেভেলে বইতে থাকে না, কখনো ম্যাট্রিক্সটাকে এইভাবে লেখা হয় না। একটু চিন্তা করলে বোঝা যাবে যে এটা কিন্তু তিনটে যে কলাম ভেক্টর আছে ম্যাট্রিক্সটা, আমি ম্যাট্রিক্সের তিনটে কলাম ভেক্টর হিসেবে দেখছিলাম, একটা লিনিয়ার কম্বিনেশন। এই যে ম্যাট্রিক্সটা, যেটা এ, এটাকে যদি এ বলি আর এটাকে যদি এক্স ম্যাট্রিক্স বলি, এই এ এক্স এ ম্যাট্রিক্সটা নতুন একটা ম্যাট্রিক্স, এটা একটা কলাম ম্যাট্রিক্স। সেই কলাম ম্যাট্রিক্স আসলে কিছুই না, সেটা হচ্ছে ওই এ ম্যাট্রিক্সটার যে কলাম ভেক্টর গুলো তার একটা লিনিয়ার কম্বিনেশন, এবং লিনিয়ার কম্বিনেশন কোএফিসিয়েন্ট গুলো কালেক্ট করে আমি x1 x2 x3 লিখেছি। তাহলে ম্যাট্রিক্সের সাথে একটা ভেক্টর মাল্টিপ্লিকেশন আসলে একটা লিনিয়ার কম্বিনেশন অফ দ্য কলাম ভেক্টরস। যদি এটা ডান দিক বাদিক দিয়ে হতো গুণটা, যদি এরকম হতো x1, এটা যদি রো ভেক্টর হিসেবে চিন্তা করতাম, সাথে যদি এই ম্যাট্রিক্সটা গুণ করতাম, সেম ম্যাট্রিক্সটা, আমি এই জন্য a1 into a3 লিখেছি, জাস্ট বোঝার জন্য সুবিধা হচ্ছে। তাহলে 1 গুলো একদিকে, 2 গুলো একদিকে, 3 গুলো একদিকে, সেই জন্য আমি a1 অনুযায়ী লিখিনি। এবার বোঝা যাবে কেন এটাকে রোতে নিয়েছি, একই রো পেয়ে নিয়েছি। এবার বোঝা যাবে এটা আসলে কিছুই না। এবার ম্যাট্রিক্সটাকে অ্যাজ এ রো ভেক্টর যদি চিন্তা করি, a1 a2 a3, তার সাথে x1 গুণ আছে, প্লাস x2 ইন্টু b1 b2। এই জন্য b1 a1 এই ফর্মটা লিখেছি, এটা অ্যাডভান্টেজটাকে ইউজ করেছি। c2 তারপরে বাদিক থেকে একটা রো ভেক্টর দিয়ে গুণ করা মানে হচ্ছে আসলে ম্যাট্রিক্সটার রো ভেক্টরটার একটা লিনিয়ার কম্বিনেশন। এক্ষেত্রে আরেকটা কলাম থাকলে কোনো অসুবিধা নেই, আরেকটা কলাম থাকলে কোনো অসুবিধা নেই, কিন্তু একটা রো এক্সট্রা রাখা যাবে, কারণ তিনটে কোএফিসিয়েন্ট তিনটে রো থেকে আসছে। কিন্তু এটা 3 ডাইমেনশনাল হয় 5 ডাইমেনশনাল হতে পারতো, a1 a2 a3 a4 a5, তাতে অসুবিধা নেই, b1 b2 b3 b4, তিনটে ভেক্টর কোএফিসিয়েন্ট গুলো কালেক্ট করেছি, তাহলে এটা 3 ডাইমেনশনাল রো ভেক্টর পেয়েছি। তাহলে তিনটে বেশি ভেক্টর নেওয়া যাবে না, ভেক্টরের কোঅর্ডিনেট গুলো 10 15 100টা 500টা হবে। যখন ডান দিক দিয়ে গুণ করছি তখন সেগুলো কলাম ভেক্টরের লিনিয়ার কম্বিনেশন, তার থেকে কালেক্ট করেছি। তো নাম্বার অফ কলাম মাস্ট বি সেম অ্যাজ দ্য ওই কলাম ভেক্টরটার যতটা ডাইমেনশন, সেটা 3 ডাইমেনশন কলাম ভেক্টরকে ডান দিক দিয়ে যদি গুণ করি, সেটা সেই ম্যাট্রিক্সের সাথে গুণ করা সম্ভব যার তিনটে মাত্র কলাম আছে, কারণ সেই কলামগুলোর কোএফিসিয়েন্ট গুলোকে কালেক্ট করেই আমি এই ম্যাট্রিক্সটা তৈরি করেছি। সো ম্যাট্রিক্স ইনটু ভেক্টরস, সেটা লেফট সাইডে রো ভেক্টর বা রাইট সাইড কলাম ভেক্টর, is just a linear combination of the same type of vector. So matrix means set of vectors. Matrix into vector means linear combination of vector. Then what is the matrix into matrix? That is clearly easy. That if it is A1, A2, A3, B1, B2, B3, C1, C2, C3, and this is X1, X2, X3, we have this. We know this is a linear combination. The linear combination of this vector. What is the x1? A1, B1, C1 plus x2, A2, B2, C2 and x3, A3, B3, C3. So we just have a
we just have a column vector. Now clearly আমরা যদি এখানে একটা নিই y1 y2 y3 তাহলে কি দাঁড়াবে? It creates another column vector, বাট সেই column vector পজিশনটা সেকেন্ড পজিশনে চলে যাবে। তার মানে আমরা এখানে দেখতে পারি যে বাদিকে যে ম্যাট্রিক্সটা আছে তার কলামগুলো হচ্ছে আমার একটা কালেকশন, মানে ম্যাট্রিক্স হচ্ছে কালেকশন অফ ভেক্টরস, মানে একটা কলাম একটা কালেকশন, মানে ইজ লাইক আ সেট অফ ভেক্টরস। সো বাদিকে ম্যাট্রিক্স হচ্ছে সেট অফ ভেক্টরস। সো ম্যাট্রিক্স একটা সেট অফ ভেক্টরস। যখন আমি ম্যাট্রিক্সটা একটা কলাম দিয়ে ডান দিক থেকে গুণ করছি সেটা আসলে একটা লিনিয়ার কম্বিনেশন অফ দ্য সেট অফ ভেক্টরস, দ্যাট সেট অফ ভেক্টরস। যখন y1 y2 y3 দিয়ে আরেকটা কলাম নিচ্ছি তখন সেটা কি দাঁড়াচ্ছে? সেটা আসলে আরেকটা সেট আসছে। সো এটাকে আমি ধরা যাক যদি c1 বলি, মানে বেটার হচ্ছে আমি এভাবে আলাদা করে লিখি, এটাকে একটা নাম দিয়ে এই ভেক্টরটার নাম দেওয়া যাক সাম t1 t2 t3, আর এটা করসপন্ডিং y1 দিয়ে যখন লিখবো y2 a2 b2 c2, যখন y দিয়ে লিখবো সাম r1 r2 r3, তাহলে এটা বোঝা যাচ্ছে এটা আসলে কিছুই না, এটা আরেকটা ম্যাট্রিক্স। এটা কলামগুলো হচ্ছে t1 t2 t3 আর r1 r2 r3। তার মানে এটা একটা লিস্ট অফ বা সেট অফ কলাম ভেক্টরস ডান দিকটা। তার মানে ম্যাট্রিক্স একটা লিস্ট অফ ভেক্টরস, ম্যাট্রিক্স ইনটু কলাম ভেক্টর is a linear combination of the column vector of the matrix, and matrix into matrix is a list of linear combinations. লিস্টে কটা থাকবে সেটা ওই ডান দিকে ম্যাট্রিক্সে যতগুলো কলাম থাকবে, আর ডান দিকে ম্যাট্রিক্সে কতগুলো রো থাকবে এক্স্যাক্টলি বাঁ দিকে ম্যাট্রিক্সে যতগুলো ভেক্টর আছে, মানে যতগুলো কলাম আছে। আর ডান দিকের বাঁদিকের ম্যাট্রিক্সটা যেটা রো সংখ্যা সেটা আসলে ডাইমেনশন, এটা কোন ডাইমেনশন থেকে নেওয়া হচ্ছে ভেক্টরগুলোকে, r3 না r5 না r7 সেটা বোঝাচ্ছে। ম্যাট্রিক্সে যখন আমি বলছি একটা 3x4 ম্যাট্রিক্সের সাথে 4x2 ম্যাট্রিক্স গুণ করছি, 3x4 এর সাথে একটা 4x2 গুণ করছি, তার মানে এখানে 3 ডাইমেনশনাল ভেক্টর চারখানা ভেক্টর আছে এবং তাদের দুখানা লিনিয়ার কম্বিনেশন করেছে। 3 4 2 এর সবকটাই একটা রিপ্রেজেন্টেশন আছে। 3 ডাইমেনশনাল ভেক্টর তাদের চারটে ভেক্টর তাদের দুখানা লিনিয়ার কম্বিনেশন করা হয়েছে। তাহলে আমি 3x4 তার সাথে 4x2 গুণ। যদি বলি একটা 6 ডাইমেনশনাল ভেক্টর, আমাদের 7খানা 6 ডাইমেনশনাল ভেক্টর তার 3টে লিস্ট করেছি, তাহলে এটা 6x7 এর সাথে 7x3 গুণ কোএফিসিয়েন্ট ক্যালকুলেট করে নেব। তার মানে আমার ডান দিকে ম্যাট্রিক্সের মধ্যে কোএফিসিয়েন্ট গুলো রয়েছে, বাঁদিকে ম্যাট্রিক্সের মধ্যে আমার কলাম ভেক্টর গুলো রয়েছে। একই জিনিস আমি উল্টোটা করতে পারতাম, উল্টোটা দেখতে পারি। উল্টো কিভাবে দেখতে পারি এবার ভাবতে পারি অন্যভাবে। ঠিক আছে, এটা আমার ডান দিকের ম্যাট্রিক্সটাকে আমি রো ভেক্টর দেখবো এবার, x1 y1 x2 y2 x3 y2, তিনটে 2 ডাইমেনশনাল ভেক্টর রো ভেক্টর, তাদের তিনখানা লিনিয়ার কম্বিনেশন। সেই কোএফিসিয়েন্ট গুলো কালেক্ট করলে কিন্তু ওই বাঁদিকের ম্যাট্রিক্সটা তৈরি হয়। দুভাবে দেখা যেতে পারে ম্যাট্রিক্স ইনটু ম্যাট্রিক্স। সো ম্যাট্রিক্স ইনটু ম্যাট্রিক্স ইজ এ লিস্ট অফ ভেক্টরস, লিস্ট অফ রো ভেক্টরস হতে পারে, লিস্ট অফ কলাম ভেক্টরস হতে পারে। সেটা পুরোপুরি কিভাবে দেখছি, কোএফিসিয়েন্ট গুলো যদি বাঁদিকে ম্যাট্রিক্সের মধ্যে ঢোকে তাহলে লিস্ট অফ রো ভেক্টরস, আর কোএফিসিয়েন্ট গুলো যদি ডান দিকে ম্যাট্রিক্সের মধ্যে ঢোকে তাহলে লিস্ট অফ কলাম ভেক্টরস। এবার ব্যাপারটা অনেকটাই ক্লিয়ার হয়ে এসছে যে কি হতে যাচ্ছে। আমি যদি কখনো বলি যে এরকম একটা জিনিসের সলিউশন এক্সিস্ট করে, যে এরকম একটা সলিউশন এক্সিস্ট করে x1 x2 x3 হ্যাজ এ সলিউশন, এদিকটা ধরা যায় কিছু একটা সে d1 d2 d3। আমাদের ইকুয়েশনটা কি? ইকুয়েশন হচ্ছে a1 x1 plus a2 x2 plus a3 x3 is equal to d1,
b1 x1 plus b2 x2 plus b3 x3 is equal to d2 and c1 x1 plus c2 x2 plus c3 x3 is equal to d3. So it is a system of linear equation. বুঝতেই পারছি সলিউশন তখনই এক্সিস্ট করবে যদি d1 d2 d3 এই কলাম ভেক্টরটাকে আমি a1 b1 c1 আর a2 b2 c2 আর a3 b3 লিনিয়ার কম্বিনেশনে লিখতে পারি। তার মানেটা কি? তার মানে যদি আমার ওই ভেক্টরটা d1 d2 d3 টা ওদের লিনিয়ার স্প্যানে থাকে, ওই যে সাবস্পেসটা জেনারেট করছে, নতুন কোনো কন্ট্রিবিউশন যদি না থাকে, তাহলে এটা সম্ভব। এবং সেক্ষেত্রে আমি কোএফিসিয়েন্ট গুলো কালেক্ট করে আমি সলিউশনটা x1 x2 x3 পেয়ে যাবো। তবে এটা সলিউশন আছে কিনা সেটা পুরোপুরি নির্ভর করছে ওই ডান দিকের কলাম ভেক্টরটাকে আমি বাঁ দিকের তিনটে কলাম ভেক্টরে লিনিয়ার কম্বিনেশন লিখতে পারি কি পারি না তার উপরে। এবার যদি বাঁ দিকে যদি তিনটে কলাম ভেক্টর যদি আমার একটা 3 ডাইমেনশনাল স্পেসকেই জেনারেট করে দেয়, মানে a1 b1 c1 a2 b2 c2 a3 b3 তারা যদি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয়ে যায়, তার মানে তিনটে পুরো 3 ডাইমেনশনাল ভেক্টর তৈরি করে দেবে। তাহলে যে কোনো d1 d2 d3 এর জন্য আমি সলিউশন এক্সিস্ট করবে। তার মানে আমার এই a1 b1 c1 a2 b2 c2 a3 b3 c3 এই যে কলামগুলো, এই কলামগুলো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট দেখার প্রয়োজন আছে। কখনো যদি দেখতে পারি এই তিনটে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ভেক্টর, তাহলে বুঝে যাবো দিস হ্যাজ এ ইউনিক সলিউশন। যে কোনো d1 d2 d3 এর জন্য সলিউশন এক্সিস্ট করে এবং সেটা ইউনিক হয়, কারণ আমরা 3 ডাইমেনশনে তিনটে ভেক্টর নিয়ে নিয়েছি। আমার কাছে a1 b1 c1 a2 b2 c2 a3 b3 c3 এরা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেছে, ফলে তারা পুরো R3 কে জেনারেট করে দেবে। ফলে d1 d2 d3 টা তাকে লেখা যাবে তিনটে কলাম ভেক্টর লিনিয়ার কম্বিনেশন হিসেবে। সেই কম্বিনেশনের কোএফিসিয়েন্ট গুলোই আমার সলিউশন, মানে x1 x2 x3। তার মানে প্রশ্নটা এক্স্যাক্টলি এটাই করছে, তুমি বলো এই d1 d2 d3 টা ভেক্টরটাকে কিভাবে তুমি a1 b1 c1 a2 b2 c2 a3 b3 সিরিজ কম্বিনেশনে লিখতে চাও, তার কোএফিসিয়েন্ট গুলো আমাকে বলো। এক্স্যাক্টলি এই প্রশ্নটাই করা হচ্ছে সিস্টেম লিনিয়ার ইকুয়েশনের ক্ষেত্রে। তোমাকে বলা হচ্ছে তার মানে এরকম যে তিনটে ভেক্টর আছে, এই এইদিকে একটা a1 b1 a2 b2 c2, যারা তিনটে পুরো একটা প্লেনে নেই তারা, আমাকে বলো যদি একটা কোনো আরেকটা ভেক্টর না হয় এটা, তাদের যদি রেজলিউশন করা হয় তিনটে স্পেসে, তাহলে এই করেসপন্ডিং এই ভ্যালুগুলো কি, এই ভ্যালুগুলো কি ঠিক নয়। এই ভ্যালুগুলো অ্যাকচুয়ালি এই ভ্যালু তখনই পাওয়া যাবে যদি আমি এই a1 b1 c1 a2 b2 c2 a3 b3 c2 ইউনিট ভেক্টর নিয়ে, যদি a1 b1 c1 a2 b2 c2 a3 b3 c2 ইউনিট নিয়ে নিই, তাহলে লেন্থ গুলোই আমার x1 x2 x3 দিয়ে দেবে, বা উল্টো দিয়ে থাকলে নেগেটিভ, ওই লেন্থ গুলোই দিয়ে দেবে। আর এই জিনিসটা আরো সহজ হয়ে যায় যদি আমার a1 b1 c1 a2 b2 c2 a3 b3 c3 অর্থগোণ আবার যে যার পরস্পরের পারপেন্ডিকুলার হয়ে যায়, যেটা আমরা করে থাকি ফিজিক্সে। তখন কোএফিসিয়েন্ট গুলো বের করা খুব সহজ, তখন জাস্ট কোএফিসিয়েন্ট গুলো এর করেসপন্ডিং কোঅর্ডিনেটের কোএফিসিয়েন্ট গুলোই এখানকার সলিউশন, কারণ সেক্ষেত্রে এটা ইউনিট আইডেন্টিটি ম্যাট্রিক্স হয়ে যাচ্ছে আমার বাদিকের ম্যাট্রিক্সটা। কারণ তখন আমি শুধুমাত্র পারপেন্ডিকুলার যেমন নিচ্ছি তার সাথে ইউনিট ভেক্টর নিচ্ছি। এই ধরনের জিনিসটাকে দেখা বলা হয় অর্থনর্মাল ভেক্টর বা অর্থনর্মাল বেসিস। অর্থ নর্মাল ফর ইট ইজ ইউনিট, অর্থ ফর ইট ইজ অর্থগোনাল মানে পারপেন্ডিকুলার। এবার যদি এরকম হয় যে না অর্থনর্মাল নয় অর্থগোনাল, পরস্পরে ডট প্রোডাক্ট 0, তো সেটা অর্থগোনাল হয়ে যায়। আর যদি অর্থনর্মাল হয়ে যায় তাহলে এটা আসলে একটা অর্থগোনাল ম্যাট্রিক্স। একটা ম্যাট্রিক্স অর্থগোনাল ম্যাট্রিক্স মানে তার তিনটে রো ভেক্টর বা তিনটে কলাম ভেক্টর তারা পরস্পর পারপেন্ডিকুলার বা ডট প্রোডাক্ট 0। বাই দ্য ওয়ে আমি এখানে ডট প্রোডাক্ট হিসেবে ডিফাইন করছি জেনারেল ভেক্টরকে। জেনারেল ভেক্টর স্পেসের ক্ষেত্রে কিন্তু এই কনসেপ্টগুলো আসবে না, ইনার প্রোডাক্ট না থাকে, তাদের ডট নিজ ডট প্রোডাক্ট 0 এবং নিজের সাথে নিজের ডট প্রোডাক্ট 1, মানে ফর্মটা 1, ডিসটেন্স লেন্থটা 1, যেটাকে পিক্সেল লেন্থ বলা হয়, ইউনিট লেন্থ। সেটা কিন্তু 1 0 0 0 1 0 0 0 1 হতে পারে স্ট্যান্ডার্ড বেসিস, অন্য আরো কিছু অর্থ নরমাল হতে পারে, অনেক ভেক্টর হতে পারে। এবং যে কোনো তিনটে ইন্ডিপেন্ডেন্ট ভেক্টর থেকে শুরু করে আমি যে কোনো অর্থনর্মাল ভেক্টরে পৌঁছে যেতে পারি। সেটাকে গ্রাম স্মিথ অর্থগোনালাইজেশন প্রসেস বলা হয়। টেকনিক ইজ ভেরি ইজি, জাস্ট কি করা হয় পুরো আমি সেক্ষেত্রে ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি। ধরা যাক আমার এরকম একটা ভেক্টর দেওয়া আছে, দুটো ভেক্টর দেওয়া আছে, এই রেড ভেক্টরটা
আর আমাকে একটা ব্লু ভেক্টর দেওয়া আছে, আর আমাকে বলেছে এই দুটো ভেক্টর দিয়ে একটা অর্থোনর্মাল ভেক্টর তৈরি করো। নর্মাল করাটা খুব সহজ, লাস্টে লেন দিয়ে ভাগ করবে, অর্থগোনাল তৈরি করো খুব সহজ। এটা পিথাগোরাস থিওরেমটাকে অ্যাপ্লাই করবো, আমি এখানে প্রজেকশন করব। তাহলে আমি জানি এই ব্লু ভেক্টরটা আসলে এইটুকু আর এইটুকু যোগফল, তাহলে একদিকে ওইটুকু পেয়ে যাবো এই ভেক্টরটার দিকে, আর অন্য মাইনাস করে দিলে বাকিটা পেয়ে যাবো। সেটা যদি আমার v1 হয়, এটা যদি v2 হয়, তাহলে v1 এর এই পার্টটা পেয়ে গেলাম কতটা, সেটা ইনার প্রোডাক্ট করলে পেয়ে যাবো। এই অংশটা পেয়ে গেলাম, ইনার প্রোডাক্ট করতে প্রজেকশনটা পাওয়ার জন্য ডট প্রোডাক্ট করতে হবে, ডট প্রোডাক্ট করলে প্রজেকশনটা পেয়ে যাবো। v1টাকে নর্মালাইজ করে দিতাম আমরা, v1টা নর্মালাইজ না করলে হবে না, v1টা যদি ইউনিট ভেক্টর হয়ে যায় তাহলে আমরা জানি যে এই প্রজেকশনটা হচ্ছে v1 আর v2 ডট প্রোডাক্ট, v1 v2 ডট প্রোডাক্ট হচ্ছে v1টা যদি ইউনিট ভেক্টর হয়ে যায় তাহলে প্রজেকশনটাই হচ্ছে ডট প্রোডাক্ট। তারপরে সেটা বার করার পরে v1 থেকে সেটা বাদ দিয়ে দিলেই, আচ্ছা v2 থেকে সেই অংশটা বাদ দিয়ে দিলেই আমি এই অংশটা পাই, পারপেন্ডিকুলার পার্টটা পাই, যেটা কিন্তু জেনারেল ভেক্টর স্পেস করা যাবে না। এগুলো ইনার প্রোডাক্ট যেভাবে ডিফাইন করেছি আমরা, এবং সেটা ইনার প্রোডাক্ট না, যে কোনো নর্ম ইনার মানে শুধু ডট প্রোডাক্ট না, যে কোনো ইনার প্রোডাক্ট ক্ষেত্রে এই জিনিসটা ট্রু, এই কাজটাই করা হয়। এটাকে গ্রাম স্মিথ অর্থোনর্মালাইজেশন প্রসেস বলা হয়। যাই হোক, সেটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে এটা যে আমি ম্যাট্রিক্সটা আছে আমার কাছে, সেটা এবার যদি ডিপেন্ডেন্ট হয় এই a1 b1 c1 a2 b2 c2 a3 b3 c3, তার মানে কি, তার মানে পুরো স্পেসটা তারা জেনারেট করতে পারছে না r3টাকে, ডিপেন্ডেন্ট তিনখানা, হয়তো 2 ডাইমেনশন হচ্ছে, বা হয়তো পুরো লাইন, একটা লাইনে বসে পাই আছে, সেক্ষেত্রে d1 d2 d3 যে কোনো নিলে সেটা সলিউশন নাও থাকতে পারে। আবার সলিউশন থাকতেও পারে, থাকলে অবশ্যই ইনফাইনাইট। কেন? কারণ তো ডিপেন্ডেন্ট। যখনই তিনটে কলাম ভেক্টর ডিপেন্ডেন্ট, আর আমি যখনই একটা কলাম ভেক্টরকে তাদের লিনিয়ার কম্বিনেশন লিখতে পারবো, অসম্ভব লিখতে পারবো, কারণ যে সেই তিনটে ডিপেন্ডেন্ট। প্রশ্ন হচ্ছে যে আদৌ সলিউশন থাকবে কিনা, সেটা পুরোপুরি নির্ভর করছে যখন আমি এই a1 b1 c1 a2 b2 c2 a3 b3 c3 আমি d1 d2 d3 ঢুকিয়ে দেবো, তখন এটা কি নতুন কোনো কন্ট্রিবিউশন তৈরি করছে, স্পেসটাকে কি বাড়াচ্ছে না বাড়াচ্ছে না? যদি তারা লেখা সম্ভব হয় তাহলে তারা নতুন কিছু তৈরি করতে পারবে না, নতুন স্প্যান তো ওই যে মানে তিনটে কলাম ভেক্টর, নতুন যে ফোর্থ কলাম ভেক্টরটা যদি জুড়ে দিই তার সাথে, আগেরটাই থেকে যাবে, ও নতুন কিছু তৈরি করতে পারবে না। যদি দেখি যে আগেরটাই থেকে গেছে, তাহলে বুঝবো যে নতুন কিছু তৈরি করছে না, মানে d1 d3টা আসলে ওইগুলো দিয়ে লেখা যায়। আর যদি কি না না এটা নতুন তৈরি করে দিচ্ছে, তখন লেখা যায় না, মানে সলিউশন এক্সিস্ট করে। তার মানে পুরোপুরি নির্ভর করছে এখন দুটো প্রশ্নের উপরে, যে এইটা ইউনিক সলিউশন নাকি নো সলিউশন নাকি ইনফাইনাইট সলিউশন, এটা পুরোপুরি নির্ভর করছে এই জিনিসটার উপর। এখন চারটে ভেক্টরকে আমি একসাথে এবার দেখতে হবে, a1 b1 c1 কলাম ভেক্টর, a2 b2 c2 a3 b3, ভেরি ব্যাড নোটেশন হয়ে গেছে, এরপর একটা d1 d2 d3 লিখতে হচ্ছে, খুবই বাজে নোটেশন হয়ে গেছে আমার, অ্যাকচুয়ালি লেখা হচ্ছিল উল্টো করে, সো বেটার আই রাইট in the other way. So a vector is a1 b1 c1, ইকুয়েশনটাকে একটু পাল্টে a1 a2 a3 b1 b2 b3 c1 c2 c3. So equations are a1 x1 plus b1 x2. Again this notation is again bad. Okay, I better write xyz যেভাবে স্কুলের বইতে থাকে, অ্যাকচুয়ালি অন্যভাবে লেখাটা বেটার ছিল, এর জন্যই a11 ওই রোটেশনটা খুব ভালো নোটেশন। তাহলে আমার প্রশ্নটা জারি থাকছে হচ্ছে a1 a2 a3 এই যে ভেক্টরটা, b1 b2 b3 এই যে ভেক্টরটা, আর c1 c2 c3 এই যে ভেক্টরটা, এরা পুরো স্পেসটাকে জেনারেট করছে কিনা নাম্বার ওয়ান। যদি পুরো স্পেসটাকে জেনারেট করে তাহলে ইট ইজ এ ইউনিক সলিউশন। যদি পুরো স্পেসটা জেনারেট না করে, সেক্ষেত্রে d1 d2 d3 নতুন কোনো কন্ট্রিবিউশন আছে কিনা, যদি থাকে তাহলে নো সলিউশন, আর যদি না থাকে যদি তারপরে লেখা যায় তাহলে ইনফাইনাইট সলিউশন। ওয়ান্স ইট ইজ লেখা যায় তাহলে
মানে পুরো জিনিসটা এখন তিনটে জিনিসে চলে যাচ্ছে। আমি যদি এটাকে ভেক্টর কলাম ভেক্টর হিসেবে লিখি, অনেক সময় এটাকে কলাম ভেক্টর হিসেবে লেখা এ বি সি ভেক্টর ডি ভেক্টর। দুটো প্রশ্ন আমাকে আনসার দিতে হবে যে এ বি সি পুরো স্পেসটাকে R3টাকে জেনারেট করছে কিনা। যদি না করে তাহলে এ বি সি ডি এটা নতুন কোন স্পেস জেনারেট করছে। তার মানে প্রশ্নটা এরকম যে এবিসি দিয়ে একটা সাবস্পেস জেনারেট হয়, এটা জানি। এই সাবস্পেসটা কি জিরো, জিরো সাবস্পেস মানে ডাইমেনশন জিরো, নাকি সেটা লাইন তার মানে ডাইমেনশন 1, নাকি সেটা পুরো একটা প্লেন তার ডাইমেনশন 2, নাকি পুরো হোল স্পেস ডাইমেনশন 3, সেটা একটা প্রশ্ন। সো তার মানে এটা ডাইমেনশন কত। যখন এই প্রশ্ন তোলা হয় যে এই ম্যাট্রিক্সটার A1 B1 C1 A2 B2 C2 A3 B3 C3 কলম ভেক্টর গুলো নিয়ে যে সাবস্পেস তৈরি হয় তার সাবস্পেসের ডাইমেনশন কত, এই প্রশ্নটা যখন তোলা হয় তখন এই স্পেসটাকে বলে, সাবস্পেসটাকে বলা হয় দ্য কলাম স্পেস অফ দ্য ম্যাট্রিক্স। কলাম স্পেস অফ দ্য ম্যাট্রিক্স হচ্ছে সেট অফ অল লিনিয়ার কম্বিনেশন অফ দ্য কলামস। তার ডাইমেনশনটাকে বলা হয় কলাম র্যাঙ্ক। তাহলে প্রশ্ন হচ্ছে কলাম র্যাঙ্কটা কত এই ম্যাট্রিক্সটা, মানে কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্সটা। নেক্সট প্রশ্ন হচ্ছে এই অগমেন্টেড ম্যাট্রিক্সের কলাম র্যাঙ্ক কত, এটা D1 D2। যদি দেখি আমি কলাম কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্সের কলাম র্যাঙ্ক 3, তাহলে ইউনিক সলিউশন। আর কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্সের কলাম র্যাঙ্ক থেকে ছোট, তাহলে নো সলিউশন হতে পারে, ইউনিক সলিউশন ইনফার সলিউশন হতে পারে। সেক্ষেত্রে চেক করতে হবে অগমেন্টেড ম্যাট্রিক্সের কলাম র্যাঙ্কটা কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্সের কলাম র্যাঙ্কে ম্যাচ করে গেছে। যদি ম্যাচ করে যায় তাহলে নতুন কোনো কন্ট্রিবিউশন নেই, নতুন তার মানে এটা ইনফাইনাইট সলিউশন। আর যদি ম্যাচ না করে, যদি বড় হয়ে যায়, কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্সের র্যাঙ্ক ধরা যাক 2 এসছে আর অগমেন্টেড র্যাঙ্ক ধরা যাক 3 এসছে, কলাম র্যাঙ্ক মানে কলাম স্পেসের ডাইমেনশন, তাহলে বুঝবো যে নো সলিউশন। এবার মজার ব্যাপার হচ্ছে এইগুলোকে এই র্যাঙ্কটা বার করবে কলাম র্যাঙ্ক। এই কলাম র্যাঙ্ক বার করার জন্য যেটা আসছে সেটা বলে কলাম এলিমেন্টারি কলাম অপারেশন দিয়ে এটাকে বার করা যায়। কিন্তু এলিমেন্টারি কলাম অপারেশন দিয়ে বার করাটা একটু কঠিন কাজ বলে আমরা এলিমেন্টারি রো অপারেশন দিয়ে রো র্যাঙ্ক বার করি। রো র্যাঙ্কের একই কথা। রো র্যাঙ্ক কি? রো র্যাঙ্ক হচ্ছে যে এই ম্যাট্রিক্সটার যে রো স্পেসটা, রো স্পেস A1 B1 C1 A2 B2 C2 A3 B3 C3 এই তিনটে রো ভেক্টর দিয়ে যে ভেক্টর স্পেসটা সাবস্পেসটা তৈরি হচ্ছে তার ডাইমেনশন হচ্ছে রো র্যাঙ্ক। আর কি 4 ডাইমেনশনাল ভেক্টর স্পেস A1 B1 C1 D1 A2 B2 C2 D3 D2 A2 B2 C2 D2 and A3 B3 C3 D3, এই যে 4 ডাইমেনশনাল তিনটে ভেক্টর এর কলাম রো র্যাঙ্কটা কত। মজার পর এতক্ষণ আমার 3 ডাইমেনশনে ছিল, যখন কলাম টলাম চিন্তা করছি হঠাৎ 4 ডাইমেনশন চলে। ইন্টারেস্টিং রেজাল্ট ইজ যে কোনো ম্যাট্রিক্সের ক্ষেত্রে কলাম র্যাঙ্ক আর রো র্যাঙ্কটা সেম। দ্যাট ইজ ভেরি ইন্টারেস্টিং এন্ড ইটস লাইক এ কাউন্টার ইনটিউটিভ আইডিয়া। তাহলে কি বলতে চাইছি? এই বলতে চাইছি এই যে পরে যে অগমেন্টেড ম্যাট্রিক্সটা তার 4টে কলাম ভেক্টর নিয়ে যে স্পেসটা তৈরি হবে তার যা ডাইমেনশন, আর সেটাকে যদি 3টে রো ভেক্টর ভাবে চিন্তা করি 4 ডাইমেনশনাল ভেক্টর স্পেসে সম্পূর্ণ অন্য জায়গায়, তার ডাইমেনশন কি সেম। আশ্চর্য। 4খানা ভেক্টর 3 ডাইমেনশনে তার যে স্পেসটা জেনারেট করছে তার ডাইমেনশনটা, সেটা লাইন না প্লেন সেটা, আর 4 ডাইমেনশনে গিয়ে 3টে ভেক্টর যখন দেখবো ভিজুয়ালাইজ করতে পারছি না 4 ডাইমেনশনে, তার ডাইমেনশনটা সেম। কাউন্টারইনটিউটিভ। That is the most interesting and most important result matrix theory তে। আর যখন সেটা বুঝে যাবো হ্যাঁ দুটো সেম, তখন আমি রো অপারেশন দিয়ে দিয়ে আমি র্যাঙ্কটা বার করার চেষ্টা করবো। রো অপারেশন দিয়ে র্যাঙ্কটা বার করার অ্যাডভান্টেজ হচ্ছে আমি এট এ টাইম দুটো র্যাঙ্ক বার করে ফেলতে পারবো। ও বাই দ্য ওয়ে সরি, যখন ডাইমেনশনটাকে বলা হয় রো র্যাঙ্ক আর কলাম স্পেসের যে ডাইমেনশনটাকে বলা হয় কলাম র্যাঙ্ক। তারপর আমার প্রশ্নটা হচ্ছে এই কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্সের কলাম র্যাঙ্ক বা হুইচ ইজ সেম অ্যাজ রো র্যাঙ্ক, যেটা র্যাঙ্ক বলে আমরা বলে এসেছি, সেটাকে র্যাঙ্ক বলা হয়। প্রমাণ করে দেওয়া যায় যে রো র্যাঙ্ক আর কলাম সেম, মানে ডাইমেনশন সেম, ডাইমেনশন মানে র্যাঙ্ক, র্যাঙ্ক মানে ডাইমেনশন, সেই দুটোকেই আমি র্যাঙ্ক বলবো। যদি সেম আমি র্যাঙ্ক বলবো। সেই র্যাঙ্কটা বের করার আরেকটা পদ্ধতি আছে ডিটারমিনেন্ট র্যাঙ্ক, সেটা মধ্যে যাচ্ছি না। ডিটারমিনেন্ট বার করে সেটা বের করা সম্ভব, 3 ভাবে বের করা যায়। আমার প্রশ্নটা ছিল রো কলাম র্যাঙ্ক অফ দ্য কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্স টা কত, এবং কলাম র্যাঙ্ক অফ দ্য অগমেন্টেড ম্যাট্রিক্স আর কলাম র্যাঙ্ক অফ দ্য
কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্স সেম কিনা, কিন্তু প্রশ্নটা আমি একটু ঘুরিয়ে দিলাম, যেহেতু আমি জানি রো র্যাঙ্ক সমান কলাম র্যাঙ্ক সমান, এই প্রশ্নটা এভাবে করলাম যে এই ম্যাট্রিক্সটার কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্সের রো র্যাঙ্ক কত, সেটা 3 হলে ইনফাইনাইট ইউনিক সলিউশন, যদি 3 না হয় তাহলে আমাকে অগমেন্টেড ম্যাট্রিক্সটা দেখতে হবে, তার রো র্যাঙ্কটা বার করতে হবে। তার রো র্যাঙ্কটা যদি দেখা যায় যে ওটার সাথে ম্যাচ করে গেছে এবং ওটা 3 হয়নি কোএফিশিয়েন্টের ক্ষেত্রে, তাহলে সেটা ইনফাইনাইট। আর যদি দেখা যায় না ম্যাচ করছে না, আবার কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্সের র্যাঙ্কও 3 নয়, হয়তো 2 ওর 3 বা ওর 1 ওর 3 বা ওর 1 ওর 2, কখনোই অগমেন্টেড ম্যাট্রিক্সের র্যাঙ্ক বেশি হতে পারে না, কারণ একটা এক্সট্রা ভেক্টর ঢুকিয়েছি। আর এক্সট্রা ভেক্টর ঢোকালে আমার কখনো ডাইমেনশন রিডিউস করতে পারে না, বেড়ে যেতে পারে, তাহলে নো সলিউশন। তাহলে আমাকে যেটা করতে হবে, একটা কিছু পদ্ধতি বার করতে হবে, যে পদ্ধতিতে আমি অ্যাট এ টাইম একসাথে কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্স এবং অগমেন্টেড ম্যাট্রিক্সের র্যাঙ্কটা বার করতে পারবো, এবং সেটা কলাম অপারেশন দিয়ে বের করাটা কঠিন কাজ একসাথে। যখন কলাম আমি অপারেশন দেবো তখন মিক্স আপ হতে থাকবে, তখন ফোর্থ কলামটা থার্ড ফোর্থ সেকেন্ড মিশে যাবে। কিন্তু আমি রো অপারেশন দিয়ে মজা ব্যাপার, যখন রো অপারেশন দেবো কখনোই একটা কলামের এলিমেন্ট এসে অন্য কলামকে ডিস্টার্ব করবে না, বলেই আমি জাস্ট D1 D2 থেকে ইউজ করে যে অপারেশনগুলো দিয়েছি রো অপারেশন এলিমেন্টারি, সে যদি না দিয়েও করতাম, মুছে দিয়েও করতাম, একই জিনিস পাবো কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্সের ক্ষেত্রে। সো আমি এলিমেন্টারি রো অপারেশন দিয়ে যাব পুরো 3x4 ম্যাট্রিক্সটার উপরে, এবং লাস্টে যেটা পাবো সেটা একবার আমি পুরোটা দেখবো, একবার ডান দিকে কলামটাকে চেপে 4 নম্বর কলামটাকে চেপে দেখবো, কারণ জানি 4 নম্বর কলামটা চেপে দেখলে আমি প্রথম থেকে ওটাই পেতাম, কিন্তু যেটা এলিমেন্টারি কলাম অপারেশন যেটা পেতাম না, সেটা সমস্যা হতো। অথচ আমার কোশ্চেনটা কিন্তু কলাম র্যাঙ্কের উপরে ছিল, আমি রো র্যাঙ্কটাকে বার করা আমাকে সহজ। এখানে কে আমাকে মিক্স করে দিচ্ছে, কে আমাকে এটা করতে সাহায্য করছে, করতে বলছে হ্যাঁ তুমি করতে পারো, সেটাই হচ্ছে কলাম র্যাঙ্ক ইকুয়াল টু রো র্যাঙ্ক, যেটা কিন্তু একটা ইম্পর্টেন্ট, একটা বেশ ভালো এবং একটু কঠিন, অতটা ইজি নয়, এটা ইম্পর্টেন্ট থিওরেম ইন লিনিয়ার অ্যালজেব্রা ম্যাট্রিক্স থিওরি। এবার আমি রো এলিমেন্টারি রো অপারেশন দেবো, এলিমেন্টারি রো অপারেশন দেবো, জানি কি করে বার করতে, তলায় যতবারই জিরো নিয়ে আসবো, দেখি তলায় সমস্তটা জিরো চলে এসছে, তার মানে একটা রো পুরো জিরো, তার মানে জিরোটাকে ফেলে দিতে পারি, দুটো রো জিরো দুটোকে ফেলে দিতে পারি, একটা রো চলে এসছে। যদি দেখা যায় যে নিচে 3টে জিরো এসছে, A3 জিরো এসছে, B3 জায়গায় জিরো, C3 মানে জিরো না, ওটা অপারেশন দেওয়ার পর জিরো এসছে, কিন্তু D3 টা জিরো আসেনি, বাকি জায়গায় জিরো জিরো না, মানে দেখা যাচ্ছে এরকম হচ্ছে 1 1 0 2, তারপর এটা 0 0 0 1 2 3, তারপরে 0 0 0 5। বেসিক্যালি কি দাঁড়াচ্ছে, যদি ডান দিকে চেপে দেখি দুটো ভেক্টর পাচ্ছি, থার্ড ভেক্টরটা নাল ভেক্টর, ওটাকে ফেলে দিতে পারি, তারপরে র্যাঙ্ক 2। আর যদি পুরোটা এখন খুলে দেবো, ফোর্থ ডাইমেনশন এখন দেখবো, ফোর্থ ডাইমেনশনে 3টে ভেক্টর ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাবে, কারণ নিচেটা নাল ভেক্টর নয়, তাহলে সেটা র্যাঙ্ক 4, পুরো নো সলিউশন। তবে একটা বিষয় যে আমি রিডিউস করতে করতে ঠিকঠাক জায়গায় পৌঁছেছি কিনা, আর কোনো রিডাকশন সম্ভব কিনা, যেখানে এটা থেকে র্যাঙ্ক বের করা সম্ভব কিনা, সেটা জানার জন্য আরেকটা জিনিস জানতে হয়, একটা ম্যাট্রিক্সের স্পেশাল ফর্ম, তাকে বলা হয় রো রিডিউস এচেলন ফর্ম। ম্যাট্রিক্স যখন এচেলন ফর্মে চলে যায় তখন সেটা কমপ্লিট রিডাকশন হয়ে যায়, এবং সেটা থেকে র্যাঙ্কটা বের করা জাস্ট এ ম্যাটার অফ সেকেন্ড। সেটা জানলে আমরা বুঝে যাবো যে র্যাঙ্কটা কত, এবং প্রমাণ করে দেবো যে আমি রো অপারেশন দেওয়ার সাথে সাথে র্যাঙ্কটা পাল্টায় না, সেগুলো আমাকে প্রমাণ করতে হবে। এগুলো আর করবো না আপাতত এই ভিডিওতে। নেক্সট আমি কিছু জেনারেল কেস এবং সলিউশন বের করার টেকনিক নেক্সট ভিডিওতে দেখাবো।